আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই বিশেষ অনুষ্ঠানে। আমার সাথে রয়েছেন জনাব মুফতি সৈয়দ মোহাম্মদ ফাজিল করিম, তিনি নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের সবার প্রিয় মুখ তিনি, জনাব মুফতি সৈয়দ মোহাম্মদ ফাজিল করিম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আর আপনাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, আপনার জন্য হাজারো মানুষ অপেক্ষা করছে আপনার কাছ থেকে। এই খুবই বর্তমান সময়ে রাজনৈতিক যে সংকটকাল যাচ্ছে, আমি মনে করি সব দল 2024-এর আন্দোলনের পর দলগুলোর মধ্যে এক বড় ধরনের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে মত পার্থক্য যেটাকে বলে, সেগুলি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে নির্বাচন বিষয়ে। আপনার কাছে শুরুতে আমি একটু জানতে চাই, নির্বাচন বিষয়ে আপনি এবং আপনার দলের অবস্থান কি? বিশেষ করে আপনি জানেন যে নির্বাচন কবে হবে, সংস্কার আগে হবে নাকি নির্বাচন আগে হবে, এই নিয়ে বিতর্কের মধ্যে আমরা জামাত ইসলামের একটা অবস্থান গতকালকে স্পষ্ট জানতে পেরেছি, বিএনপির অবস্থান তো তারা প্রতিনিয়ত বলে আসছে। আপনাদের অবস্থান কি, আর ব্যক্তিগত আপনার বিশ্লেষণ কি আসলে এই নির্বাচন? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনের বিষয় কথা একেবারে স্পষ্ট, স্পষ্টতা বলে কিছু নেই। এবং আমরা প্রথম যে বক্তব্য দিয়েছি আজও পর্যন্ত একই বক্তব্যের বা আছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে শুধু নির্বাচনই বাংলাদেশের সমস্যার একমাত্র সমাধান নয়, আমাদের দেশে হাজারো সমস্যা আছে। যদি নির্বাচনই একমাত্র সমস্যার সমাধান হয়, এদেশে অনেক নির্বাচন হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি। আমরা মনে করি যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেয়া হয়, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। শুধু এতটুকু উদাহরণ দিই, যারা ভোট কাউন্ট করবে, যারা হুম। মাঠ পর্যায়ে থাকবে, সেই প্রশাসন কি এখন পর্যন্ত আপনার দৃষ্টিতে তারা কি সংস্কৃত হয়েছে? তাদের কি অ্যাক্টিভিটিস বেড়েছে? তারা কি বর্তমানে চাঁদাবাজি বন্ধ করতে পারছে? সন্ত্রাসী বন্ধ করতে পারছে? যদি এখনই না পারি তাহলে নির্বাচন পিরিয়ডে পারবো কিভাবে? হুম। আমি এই কথা বলবো না ডিসেম্বরে, জানুয়ারিতে, জুনে। আমি এই কথা বলবো না কবে নির্বাচন হবে। আগামীকাল নির্বাচন হোক, কিন্তু সংস্কারের পরে নির্বাচন হোক। এখন সংস্কার করতে যতদিন লাগে, আমি মনে করি একটা যৌক্তিক সময় সংস্কার করা উচিত। কমপক্ষে এমন সংস্কার করা উচিত যে সংস্কারের ভিত্তিতে কমপক্ষে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সবার ভোট অধিকার প্রয়োগ করতে পারে এবং পরিবেশ সৃষ্টি করে একটা নির্বাচনের জন্য যেই সময়টুকু প্রয়োজন, যে সংস্কারের প্রয়োজন, কমপক্ষে এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন দেওয়া হোক। যদি সংস্কারের আগে নির্বাচন দেওয়া হয়, তাহলে কোনো অবস্থাতেই এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, এটা আমি মনে করি। ঠিক। কিন্তু আপনি বলছেন যে যৌক্তিক সময়, এই যৌক্তিক সময়টা নিয়ে একটা বিতর্ক রয়েছে। দুটি টাইম লাইন আমরা দেখতে পাচ্ছি সামনে, একটি হলো ডিসেম্বর আর একটি আর হলো জুন। রেফারেন্ডাম দিয়ে দেন, একটা রেফারেন্ডাম দিয়ে দেন, গণভোট দিয়ে দেন। হ্যাঁ, কিন্তু আপনি যে যৌক্তিক, উভয় আপনাদের পক্ষে তো জায়গা থেকে আমি জনগণ যদি আছে। বলি, আপনি আপনি যৌক্তিক সময়ের কথা বলছেন, সেই যৌক্তিক সময়টা আপনি বলছেন যতদিন লাগুক একটা যৌক্তিক সময়। এর এর বাদে আমরা দেখতে পাচ্ছি দুটি টাইম লাইন। সেই দুটি টাইম লাইনকে আপনি যৌক্তিক সময় মনে করেন না, নাকি এর চেয়েও বেশি যদি প্রয়োজন হয় তাও দেওয়া উচিত বলে মনে দেখেন, করেন এই? আমরা যখন মনে করব যৌক্তিক সময়ের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান হলে জনগণ সেটাকে গ্রহণ করবে, আমি সেটাকে যৌক্তিক সময় মনে করি। এখন যা নির্বাচনের জন্য আমরা সে উদ্গ্রীব, এরা তো হুম। আওয়ামী লীগের 29 সন পর্যন্ত সময়কে মেনে নিয়েছিল। হুম। এখন আমরা সহ্য করতে পারতেছি না কেন? এর কারণটা কোথায়? আচ্ছা, আপনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টুকুতে আসছে, যুদ্ধ বিধ্বস্ত এক দেশ, হাজার ঋণগ্রস্ত এক দেশ, যেখানে আওয়ামী লীগের সাজানো এক প্রশাসন, আপনি যদি হুট করে মনেই করেন যে দুই একদিনের মধ্যেই বা 8 মাস বা 6 মাসের মধ্যেই নির্বাচন দিলেই সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে, এটা আমি দেখছি অনেক জ্ঞানীরাই মনে করে না। কেউ মনে আচ্ছা। করে না তা না, আমি অধিকাংশ জ্ঞানীর কথাই বলছি, তারা মনে করেন না। হুম। এবং দেখবেন, আম, যাদের দল যাদের দল নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে না, হুম। এমনকি দেখেন রুমিন ফারহানা পর্যন্ত সে ওপেনে বলতেছে যে চাঁদাবাজি করতেছে, আমি আহ বিচার দিয়েছি, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা হচ্ছে না।
এটা আমার বক্তব্য না। আবার সেখানে দেখেন যারা নির্বাচনের জন্য বেশি ব্যস্ত হয়ে গেছে, তারা যদি নিজের দলকে কন্ট্রোল করতে না পারে, তাহলে তারা ইলেকশনের সময় কন্ট্রোল করবে কিভাবে? আগে কমপক্ষে নমুনা দেখাক। আর আমরা মানে আপনি মনে করি সরাসরি ঠিক আছে। বিএনপিকে এখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন, সুষ্ঠু বা নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে তাদের বর্তমান অবস্থাটা বাধা হয়ে দাঁড়াতে পারে, আপনি সেটাকে ইঙ্গিত করছেন? না, আমি কারোর কথা স্পষ্ট বলছি না, আমি মনে করি যারা মনে করি, যেমন আমিও যদি আমার দলকে কন্ট্রোল করতে না পারি, হুম। তাহলে তো এটা হবে, সৃষ্টি হবে। এটাকে নিশ্চিত কিভাবে করবে, এটা কোন পর্যায়ে আপনি হলে পরে আপনি তাহলে নিশ্চিত স্থানীয় হবেন নির্বাচনটা আগে দেওয়া হোক। সরকার? আগে হুম, স্থানীয় নির্বাচনটা দেওয়া হোক, কমপক্ষে আমরা দেখি সেখানে অবস্থাটা কি। হুম, একটা টেস্ট কেস, আমরা একটা হুম, টেস্ট কেস করি, স্থানীয় নির্বাচনটা আমরা দিই। যদি দেখি সেখানে না সবাই ভদ্র বিশিষ্ট, দখলদারি নাই, হুম, সিল টাকাটাকি নাই, হুমকি নাই, ধুমকি নাই, বা যদি হুম। এবং প্রশাসন দেখি নিরপেক্ষ নির্বাচন গ্রহণ করছে, তাহলে কমপক্ষে টেস্ট কেস হয়ে গেল। এটাও তো জাতি কমপক্ষে মেসেজ পাবে না নির্বাচন গ্রহণযোগ্য হবে। আচ্ছা, কিন্তু এই গত 8 মাসের মতো হয়ে গেল, এই সরকারের অর্জন থেকে আপনার কাছে কি মনে হয়, যে আশা আপনি প্রত্যাশা করছেন যে এই সরকার প্রয়োজনীয় সংস্কারগুলি করা ছাড়া নির্বাচন দিলে পরে ভালো নির্বাচন হবে না, এই সরকার কি সেই দেখ- সফলতা দেখাতে পেরেছে এই কদিনে বা এই কয়েক মাসে? দেখেন, 8 মাসেও তো একটা বাচ্চার দাঁতও ওঠে না। হুম। সেখানে এই সরকার 8 মাসে কি করবে? 8 মাস তো কিন্তু মন্ত্রণালয়ের তারপর রোজ মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে না, সেটা তো। আমি যেটি বলতেছি, 8 মাস তো কমপক্ষে অনেক সময় মন্ত্রণালয়ের পদ চিনতে চিনতে সময় চলে যায়। হুম, তারপরে আমি মনে করি 8 মাসে যতটুকু করছে হুম, এবং যতটুকু চেষ্টা করছে, হুম, যা তো আশা অতীত, যা চিন্তাও করা যায় না। যেরকম আপনি দেখছেন বিদেশি বৈদেশিক ঋণগুলি মোটামুটি দেওয়ার চেষ্টা করতেছে, এবং আমাদের রিজার্ভ অনেক বেড়েছে। দ্রব্যমূল্যের পুরা রমজান মাসে নিয়ন্ত্রিত ছিল, আজও নিয়ন্ত্রিত অবস্থায় আছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে যেইভাবে হাহাকার শুরু হওয়ার কথা ছিল, হুম, দুর্ভিক্ষর কথা ছিল, আলহামদুলিল্লাহ সেই দুর্ভিক্ষ আমাদের দেখা যায়নি। এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি যত খারাপের দিকে যাওয়ার কথা ছিল, পরিকল্পিতভাবে এটা খারাপ করার চেষ্টা করতে চলছিল, কিন্তু তারপরেও এখন পর্যন্ত পূর্ণ ভালো না হলেও ভালোর দিকে যাচ্ছে, প্রশাসন সক্রিয় হচ্ছে। হ্যাঁ, তবে অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু বিদেশি দালাল, বিদেশি চক্র ঢুকে গেছে, সেটা পরের কথা, সেটা পরের কথা। কিন্তু আমি মনে করি যে তারা কিন্তু মোটামুটি সংস্কার করার জন্য, দেশকে স্থিতিশীল রাখার জন্য, উন্নয়ন করার জন্য, বিদেশি বিনিয়োগ বাড়াবার জন্য, বিদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য, আপনি দেখেন এক্সপিরিয়েন্স সফরই তো আহ, আমাদের শত্রুদেরকে নাড়া দিয়েছে এবং হুম, ভীতি সৃষ্টি করেছে। হুম। এরপর থাইল্যান্ডের সফর দেখেন, সেটা পরিপূরক হয়েছে। আবার বিদেশি আহ, আহ, বণিকরা, ব্যবসায়ীরা যখন আমাদের দেশে সুন্দর একটা ফলপ্রসূ মিটিং উপহার দিয়েছে, এটা তাদের মধ্যে আশা সঞ্চার করে। আমি মনে করি এগুলি আলহামদুলিল্লাহ এ সরকারের প্রাপ্য। এখন আওয়ামী লীগ এটা তো নাই, তারপরে আওয়ামী হ্যাঁ, লীগের। আবার ব্যর্থতা হলো এখন পর্যন্ত প্রশাসন সক্রিয় করতে পারছে না, পেশিবাদের বিচার করতে পারছে না, যারা খুনি ছিল তাদেরকে এখন বিচার আওতায় আনতে পারে নাই। হুম, এরপরে সন্ত্রাসী দমন করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, ঘুষ হুম, বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই। এগুলি কিন্তু তাদের ব্যর্থতা। এরপরে আসুন, কোথাকার এক ওই নারীবাদী না পতিতাবাদী আমি জানি না, ওই যে পতিতাবাদী একদল মহিলা, ওদেরকে আমি নারীবাদী বলবো না, ওই পতিতাদেরকে উৎসাহিত করার জন্য একটা সুপারিশ করছে যে এখানে বেশ্যাখানাকে কি করতে হবে, যৌনকর্মী হিসাবে ঘোষণা দিতে হবে। আমি মনে করি ওগুলো নারীবাদী না, ওগুলো হলো যৌনবাদী, ওগুলো টান বাজার থেকে চলে আসছে। এখানে না, তো 92%। তারা 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 তো তাদের একটা সামাজিক অবস্থান আছে, তারা না সবাই না না, এখানে টান নারীদের নিয়ে বাজারের কাজ করে, লোকের তারা সামাজিক এনজিও করে, অবস্থান আছে, তারা সবাই শিক্ষিত। টান তারা তাদের বাজারেরও একটা তাদের একটা তাদের একটা ওই জাস্ট তারা আমাদের টান পর্যালোচনা করে বাজারেরও, তাদের একটা প্রস্তাবনা দিয়েছে। হুম। শোনেন, টান বাজারেরও সামাজিক, টান বাজারের সমাজে, টান টান বাজারের বাজারে সমাজের কিন্তু অবস্থা এখন কি? আর যৌনপতিতা নাই। যাই হোক, জানি না আমি, ওইটা হুম। মাসহুর কথা বলছি, আচ্ছা। মাসহুর হুম, কথা বলছি। হুম, নয়তো এই ঘোষণা দিতে পারে না বাংলাদেশে, যার মধ্যে ভদ্র বিশিষ্ট সতীত্ব আছে, হুম, যাদের মধ্যে ভদ্রতা আছে, সতীত্বতা আছে, তার এই প্রস্তাব কোনোদিন দিতে পারে না।
তাদেরকে আমরা আমি আমি নারী অধিকার নিয়ে খুব বেশি বিতর্ক আপনার সাথে করবো না, তবে অধিকার না, এটা আপনি নারী চান না অধিকার না। নারী নারী অধিকার, নারীরা সমান অধিকার পাক, নারীরা নিজেদের প্রাপ্য বুঝে পাক, সরকার এমন নারীরা কোন সমান আইনকে অধিকার কেন? সংশোধন করে আরেকটু নারীদের জন্য আরো অধিকার, আরেকটু কি বলে ন্যায্য অধিকার যেন তারা পায়, এই ধরনের ভূমিকা রাখুক এই হ্যাঁ, সরকার। এটা আমি বলি, নারীদের শুধু সমান না, আমি চাই আমার চেয়ে হাজার গুণ অধিকার বেশি পাক। হুম আমি নারীদের সমান অধিকার চাই না, আমি ন্যায্য অধিকার চাই। ন্যায্য হুম। অধিকার মানে আমার মেয়ে পতিতালয় করবে, এটা কি ন্যায্য অধিকার? এটা কি নারী অধিকার? না, আমার স্ত্রী এরকম কিছু তো পতিতা, চাইনি, তারা চেয়েছে যারা আমার যৌনকর্মী বর্তমানে না রয়েছে, না যারা ওটা কার বর্তমানে মেয়ে? যৌন তো ওই মেয়েটা কার? ওই মেয়েটা কার? ওটা যে কারো হোক, কিন্তু তারা তারা তো উৎসাহ দিচ্ছে না, তারা যারা রয়েছে তাদের বর্তমানে তার মেয়েকে তারা ব্যবহার যেন করবে তাদের কিনা? অধিকারটা পায়, তারা যেন তাদের না ওই না, শ্রম, এইটা তার মেয়েকে ব্যবহার করবে কিনা এবং সে নিজেই কাজে লিপ্ত হবে কিনা। তাদের এই তার প্রস্তাবনার মাঝে মাকে তো আর অন্য তার মা, কাউকে উৎসাহ সেটা তো আমার দিচ্ছে না। বোন, সেটা তো আমার এক মায়ের মেয়ে। ওই হুম মেয়েটা আমার বোন, হুম ওই মেয়েটাও কোনো আমার ভাইয়ের মেয়ে। আমি তাকে তার ওই সমস্ত চরিত্র থেকে নিয়ে এসে আমি হুম তাদেরকে ভালো কাজের ব্যবস্থা করতে পারি, কর্মসংস্থার ব্যবস্থা করতে পারি, চাকরির ব্যবস্থা করতে পারি, তাদের ভদ্র আদর্শবান কোন জায়গা থেকে সেটিং করতে পারি। এইটাই তো রাইট, আমার কাজ ছিল। কিন্তু ডেফিনেটলি। আমি যদি এই কাজ করতে চাই, তাহলে তাদেরকে আগে স্বীকৃতি দিতে হবে আমি এই কাজে লিপ্ত। আপনি হুম। কার মেয়েকে এই কাজ করাবেন? কার বোনকে এই কাজ করাবেন? আমাকে বলুন, কার মাকে এই কাজ করাবেন আপনি? কিন্তু কারো মা বোনকে দিয়ে কাজ করানোর কথা বলেনি, তারা যেটা বলেছে যে যারা এটা যৌনকর্মী বর্তমানে করতেছে যে বাই ব্যক্তি প্রফেশন, করতেছে, পেশা হিসেবে যারা এটাকে যে নিয়েছে, যেমন ব্যক্তি করতেছে দৌলতদিয়াতে সে আছে, ব্যক্তি আমাদের দেশে কারোর কিছু কিছু একজন মা জায়গায় আছে, হবে, যারা কারোর অলরেডি একজন এই বোন কাজে হবে। নিয়োজিত, পেশা হিসেবে তারা নিয়েছে, তাদের ওই পেশাটাকে যেন অবশ্যই সরকার রিকগনাইজ করে, না যে না, তারা এই এই পেশা কেউ যদি বলে, কেউ যদি কোনো বাচ্চা যদি বলে আমি মদ খাওয়ার পেশায় ব্যবস্থা করবো, তা একজন বাবার উচিত তাকে ভালো একটা পেশায় সংযুক্ত করা। কেউ যদি বলে আমি চুরির পেশায় অভ্যস্ত হব, তাকে উচিত চুরির পেশা থেকে বাদ দিয়ে, কেউ যদি বলে ডাকাতি কাজে ব্যস্ত, আমি খুনি পেশায় অংশগ্রহণ করবো, একজন ভদ্র মানুষের কাজটা কি? কিন্তু সেখানে যেসব পুরুষরা যায় সেসব তাদের ব্যাপারে কি বলবে? লুচ্চা, ওদের বিচারে আওতা আনা উচিত, দুইটার বিচারে আওতা আনা উচিত। এবং শরিয়াত তো শুধু মেয়েদের বিচারের কথা বলেনি, সমান সমান বিচার, সমান সমান। হুম এখানে ইসলাম তো সমান সমান বিচারের কথা বলছে। এই প্রস্তাব দেওয়ার সাহস পাইল কিভাবে ইউনূস সরকারের উপদেষ্টা? হাজার রক্তের উপরে যারা বিদায় হয়েছে, মুসলমান রক্তের উপরে যারা রক্ত দিয়েছে, একটা তো লুচ্চা ছিল না। হুম। এই প্রস্তাব দেওয়ার সাহস পায় কিভাবে এদের ইসের? এরা কোথার থেকে এই সমস্ত যৌনকর্মী নিয়ে এটা তো আসছে? আপনার 433টি প্রস্তাবের মধ্যে একটা প্রস্তাব নিয়ে আপনি দ্বিমত পোষণ করলেন, বাকি আরো কয়েকটার মধ্যে যেমন খুবই গুরুত্বপূর্ণ আর কয়েকটি প্রস্তাব রয়েছে, সেটি হলো যে নারীদের জমি বা সম্পদের অধিকার, এটাও যদি সমাজের এই অধিকার। এই কথা বলার সাহস পায় কিভাবে? কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো সাহস পায় কিভাবে? মহিলারা কেন কি এক জায়গায় টাকা, সেখানে কি সম্পদের এক সমান অধিকার? এক জায়গায় তো অংশ পায় মহিলারা? মহিলারা কি এক জায়গায় অংশ পায়? তারা বাপেরটা পায়, মায়েরটা পায়, স্বামীরটা পায়, ছেলেরটা পায়। হুম এ কোরআনের বাহিরে, ইসলামের বাহিরে। ইসলাম তো কারোর উপর জুলুম করে নাই। হুম ইসলাম এমন সুন্দর বন্টন করে চিন্তাও করতে পারবেন না। আপনি দেখেন একজন ছেলের উপরে দায় দায়িত্ব কি এবং একজন মেয়ের উপরে দায় দায়িত্বটা কি? হুম একজন ছেলের উপরে দায় দায়িত্বটা কি, একজন মেয়ের উপরে দায় দায়িত্বটা কোথায়? হুম বোন যখন চলে যায় তখন ছেলের উপরে সমস্ত মায়ের দায়িত্ব পড়ে, ছোট ভাইয়ের দায়িত্ব পড়ে, ছোট বোনের দায়িত্ব পড়ে, জি। সংসারের দায়িত্ব পড়ে। ইসলাম কি, শরিয়াত তো বুঝতে হবে। এখানে শরিয়াত জুলুম করেনি। শরিয়াতের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি সব না এনে কোন এক জায়গা থেকে কথা বলেন, তাহলে তো হবে না। হুম শরিয়াতটাকে দায়িত্ব দিছে, আমার একটা দায়িত্ব দিছে, আমার বোনের একটা দায়িত্ব আছে, সেখানে শরিয়াত। আর বেশ ভালো কথা, যারা আমরা শরিয়াত মানি, আমাদের মেয়েরা তো এটার উপর কোনো এশকাল তুলে নেই, প্রশ্ন তুলে নেই। এটা তুলছে কারা? এখন ওকে। কোন নাস্তিক আমার উপরে কথা বলবে, তাহলে আমি শুনবো? কোন হিন্দু যদি আমার ইসলামের আইনের উপর কথা বলে, আমি শুনবো? আবার হিন্দু আইনের উপর মুসলমান কথা বলে, শুনবো? যাই হোক, আমি কথা, যদিও শব্দগুলি চুজ করছি আমি ইচ্ছা করি, বলে কেন ইচ্ছা করে করছি? দেখেন, সমাজের মধ্যে কিছু শব্দ এমন ভাবে চুজ করা হয়েছে, ঘৃণিত শব্দ। এটা কেন চুজ করা হয়েছে বলেন তো? হুম এই ঘৃণিত শব্দ চুজ করা হয়েছে এই কাজটাকে ঘৃণা করার জন্য।
আর আমাদের কিছু জ্ঞান পাপীরা এই শব্দগুলি প্রয়োগ না করে শুদ্ধ শব্দ ব্যবহার করে, সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে এদেরকে সেই কাজগুলি উৎসাহিত করে। রাইট। জি, আমি আপনার কাছে আরো অন্যান্য অনেকগুলি বিষয় আছে, সেগুলোর মধ্যে একটু যেতে চাই। সেটি হলো যে এনসিপি না বা মানে এইটা আমি ছাত্রদের বলবো, এইটা হলো অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এই সমস্ত কোথা থেকে সরকার কুলাঙ্গা কিন্তু এখনো এটাকে অ্যাপ্রুভাল দেয়নি, জাস্ট তারা সুপারিশ অ্যাপ্রুভাল দিচ্ছে। দেওয়ার আগে যে পাইতে কোথায় সে হুম রক্ত দিয়েছি আমরা। দেখেন সাগর সাহেব, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। হুম কেউ ছিল নেপথ্যে, হুম কেউ ছিল নেপথ্যে। ধরে নেন আজকে হাজারো ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের যারা সিনে ছিল না, এরা বলতো কি আমরা নাই। দেখেন তো অন্য অন্য সংগঠনের কেউ কি সিনে ছিল, বলতো আমরা নাই। কিন্তু আমরা তো মাঠ পর্যায়ে ছিলাম। যদি ব্যর্থ হতাম আমাদের অবস্থাটা কি হতো আপনারা বলেন তো? হুম অনেকেই বলতো আমরা নাই, আমরা ছিলাম না। অনেকে তো সরকার এসে 3 4 বৈষম্য করেছে, রাইট। কিন্তু আমাদের কোনো উপায় ছিল না। হুম। না, আপনারা তো সরাসরি ছিলেন, একদম সরাসরি সর্বপ্রথম আপনি তো সেই ইয়ে তাই না? ভেঙে সামনে গেলেন। এইসব এগুলো তো ইতিহাস, মানে কি ইতিহাস বলতে এখন গেলে এইটা সরাসরি যদি ভিডিওতে কেউ রেকর্ড মনে করা। করে যে বাস এখন সে এইটাকে জায়গাতে আসি, আপনাদের সেই বন্ধন গেল কোথায়? আমরা দেখতে পাচ্ছি সেই বন্ধন এখন আপনারা, আপনাদের আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে? আওয়ামী লীগ তো এতদিন ছিল, বুঝলাম আওয়ামী লীগ চলে গেল দেশ থেকে, এখন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে? যারা হক পক্ষে আছে তারা আমাদের পক্ষে, আর এই চাঁদাবাজ গুন্ডা বদমাস তারা আমাদের প্রতিপক্ষ। চাঁদাবাজির দায়ে তো অনেক, এমন কোনো দল নাই চাঁদাবাজির দায়ে অভিযুক্ত তো না। সব আমাদের প্রতিপক্ষ, এগুলো সবগুলি সবগুলি প্রতিপক্ষ। এনসিপি নতুন দল, ছাত্রদের দল, তাদের ব্যাপারে আপনার মতামত কি? দেখেন এরা নতুন আসছে, হুম এরা এখন পর্যন্ত পথ ঘাট চেনার মতো সময় এদের আসে নাই। ছাত্র হুম ছিল সেখান থেকে আসছে। হুম আমি মনে করি যারা এরা জ্ঞানমূলক কাজ করলে ভালো রেজাল্ট করতে পারে, হুম ভালো রেজাল্ট করতে পারে যদি বুদ্ধিমত্তার সাথে কাজ করে। হুম আবেগের সাথে কাজ করলে ফেল করবে। হুম এই রাস্তা খুব পিচ্ছিল রাস্তা, কণ্টকাকীর্ণ রাস্তা, কুসুমস্তীর্ণ রাস্তা নয়। হুম রাজনৈতিক রাস্তা কুসুমস্তীর্ণ নয়। এখানে কে শত্রু কে মিত্র এটা চিহ্নিত করাও খুব কঠিন। হুম কাজে এই রাস্তা অতিক্রম করা তাদের জন্য বা আমাদের জন্য বা কার জন্য খুব সহজ না। হুম এর জন্য বিজ্ঞ অভিজ্ঞ জ্ঞানী আল্লাহর রহমত সবকিছুর প্রয়োজন। যদি তারা আলহামদুলিল্লাহ বুদ্ধিমত্তার সাথে আল্লাহ পাকের রহমত নিয়ে এবং ইখলাসের সাথে দেশের সেবার উদ্দেশ্যে যদি কাজ করে তাহলে মানুষ গ্রহণ করবে, আর যদি এগুলি না থাকে গ্রহণ করবে না, হুম। প্রত্যাখ্যান করবে। তার মানে তাদেরকে আপনি বর্তমান সরকার থেকে আলাদা করে দেখছেন, কারণ অনেকে মনে করে বর্তমান সরকারেরই ক্রিয়েশন এই দল এনসিপি। আপনি কি সেরকম ভাবে দেখেন কিনা এই দল? দেখেন সরকারে তারা ছিল, ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তী সরকার, হুম এর জন্য মানুষ মনে করতেই পারে। হুম। কিন্তু যখনই দল হয়ে যায় তখন তো আর সরকার ট্রিট করা ঠিক হবে না আমি মনে করি। তার মানে এই দলটিকে, এনসিপি কে আপনি শুধুমাত্র একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে, না সরকারের না কোনো অংশ দল হিসেবে দেখতে চাচ্ছেন? না, এটা আমি আমি দেখতে চাই না। হয়তো তাদের প্রেশার ক্রিয়েট করতে পারে বা ভালোবাসতে পারে, সেটা ভিন্ন কথা, বাঁচতেই পারে। যে এই মুহূর্তে তাদের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক আপনাদের তৈরি হয়েছে কিনা, কারণ সামনে যে নির্বাচন আসছে সেই তো, এখন জানি না আপনারা কি সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যখন আন্দোলন করেছেন তখন তো জোট ভিত্তিক নির্বাচনও হয়েছে, জোট ভিত্তিক আন্দোলনও করেছেন, জামাত ইসলামের সাথে বিএনপির পাশাপাশি আন্দোলন করেছে, একটা একটা চিত্র ছিল। এখন এটা তো একদম সম্পূর্ণ পরিবর্তনের পর আমরা দেখতে পাচ্ছি যে আপনারা একরকম জামাত দেখেন ইসলামের। ওই সময় কিন্তু জামাত ইসলাম বা শিবির কেউ আন্দোলনের সময় জুলাই আগস্টের আন্দোলন করে ছাত্র শিবির বা জামাত ইসলাম ওপেনে কোনো নামদার কোনো আন্দোলন করেনি। বিএনপি কিন্তু নামদার করে আন্দোলন করেন এবং বিএনপি তো বলেছে আমরা আন্দোলন সম্পৃক্ত না, সাপোর্ট এটা করতে হবে তাদের সেটা ভিন্ন। কৌশল ছিল, তারা বলছে এটা তাদের কৌশল ছিল। এটা কৌশল হোক যাই হোক, কিন্তু আমরা যদি অস্বীকার করি হুম তাদের স্বীকৃতি দেওয়ার কিছু নেই। যদি কেউ অস্বীকার করে তাহলে প্রমাণ হুম। করতে পারবে না। তাহলে কথা ঠিক না? এত মানুষ কারা ছিল বলে মনে করেন আপনি? আমি সেইটা বলতেছি, জনগণ ছিল, হুম। জনগণ ছিল। সেই জনগণকে আমরা যখন মাঠে বিএনপির ছিলাম, জামাতের আহ, আমরা, আমি এই কথা বলছি না কেউ ছিল না তা বলছি না, হ্যাঁ কিন্তু আমি হ্যাঁ, নাম ব্যানার কথা বলছি। right, বুঝতে পেরেছি, হ্যাঁ। আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ, আওয়ামী হুম লীগের এন্ট্রিতে যারা ছিল তারাই ছিল। কিন্তু কেউ যদি বলে অমুক দল অমুক দল অমুক দল, কিন্তু যারা হুম ছিল না, এই যে তাদের যদি অস্বীকার কেউ করে তাহলে স্বীকার করার কিছু নেই। স্বীকার হুম করতে ছিল না আমি বলি নাই, কিন্তু আমি আগেই বলছি হুম
কিন্তু মানে কেউ যদি অস্বীকার কিন্তু সেটা তারা বলেছে, তারা এটা সম্পূর্ণ তাদের তাদের একটা রাজনৈতিক কৌশল ছিল। আহ, কৌশল থাকুক যেটা থাকুক, আমি তো আগেই বলছি যে কৌশল এমন জিনিস, যদি সাকসেস না হইতো বলতো আমরা ছিলাম না। আচ্ছা। হুম। আমি কিন্তু কথা আপনি বুঝাতে মনে পারছি? করেন না তারা কৌশল হলেও আর না বললেও যদি তারা বলতো যে এমনিতে সাকসেস তারা না হতো মাঠে ছিল আমরা, না বলে মনে করেন কিনা? আপনি মনে করেন কি তারা ছিল কি ছিল না? আমি এই কথা বলবো না যে কেউ ছিল না, কিন্তু হুম, কেউ কেউ যদি অস্বীকার করে তার প্রমাণ করার হুম, কোনো সুযোগ থাকবে না, আমি সেটা বলছি। আচ্ছা, ছিল না তা বলি নেই, কেউ যদি অস্বীকার করে তাহলে প্রমাণ করার কোনো উপায় থাকবে না, এটা রাইট। ভিন্ন কথা। এই কৌশলকে তারা আবার, যদিও এই ব্যাহত হতো এই আন্দোলন, তাহলে হয়তো অন্যরকম রূপ দেখতে পারতাম আমরা তাদের, এটাই আমি। অন্যরকমের হতো, জি, কিন্তু আমাদের জন্য এই সুযোগ ছিল না। আমি জি। যেটা বলতেছি যে দেখেন, অনেক সময় এক আন্দোলন একই সাথে করে পরবর্তী ডিভাইডেড হয়ে যায়। হুম, যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবাই মিলেমিশে করছে, পরবর্তীতে ভাগ হয়ে গেছে। এখন right, সেই রাশিয়া এবং আমেরিকা সবচেয়ে বড় দুশ্মন। হুম, ৭১-এর যুদ্ধ কিন্তু সবাই মিলেমিশে করছে, পরবর্তীতে জাসদ তার আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি গুণাগুণ হয়েছে। সিরাজ সাদ্দার সাহেব কিন্তু আন্দোলনে ছিল, ৭১-এর আন্দোলনে, কিন্তু তাকেই কিন্তু শেখ সাহেব হত্যা করেছেন। এক্স্যাক্টলি রাইট। অনেক আন্দোলনগুলি একসাথে হয় কিন্তু পরবর্তী ডিভাইডেড হয়ে যায়, আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা হতে পারে। তার মানে এখন, লেকিন আমরা, হ্যাঁ, কিন্তু আমরা মনে করি দেশ ইসলাম, দেশ মানবতা, হুম, ইসলাম দেশ মানবতার স্বার্থে সবাই এক থাকা উচিত। যেরকম আজকে বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায়, হুম, বাংলাদেশের মধ্যে আক্রমণ করতে চায়, বাংলাদেশকে যারা চৌকিদার বানাতে চায়, যেমন আমি চৌকিদারি করব আর আপনি বাদশা, আপনি আরাম করে ঘুমাবেন। এই সেভেন সিস্টারকে রক্ষা করার জন্য যারা আমাদেরকে চৌকিদার বানিয়েছে, আমাদের বুকের উপর দিয়ে যারা ট্রানজিট নিয়েছে, আমাদের বুকের উপরে যারা ব্যবসা বাণিজ্য করেছে, আমাদের মানুষদেরগুলিকে যারা পাখির মতো হত্যা করেছে, এ হুম, যারা আমাদেরকে চৌকিদার মনে করত, হুম। আমি মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে আবার চৌকিদার হব। আর যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাআল্লাহ আমরা চৌকিদার থাকবো না, আমরা স্বতন্ত্র থাকবো। আমাদেরকে মাইনাস করে অনেকে অনেক কাজ করতে পারবে না। মানে আপনাদের ওই সবশেষে সার্বভৌমত্বের ক্ষেত্রে আপনারা ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে এখানে কোনো আপত্তি নেই, কিন্তু রাজনৈতিক এখন আমি বর্তমান। মনে করি সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দেশকে রক্ষা করার বিরুদ্ধে, হুম। রক্ষা করার পক্ষে, দেশের উন্নয়নের পক্ষে, এখানে আমাদের সবাই ঐক্য থাকা উচিত। কিন্তু সেই ঐক্য থাকা উচিত বলে আপনি যেটা মনে করছেন সেটা তো সবাই মনে করে উচিত, কিন্তু আমরা অনৈক্য দেখতে পাচ্ছি, সেই অনৈক্যের সুযোগে দেখতে পাচ্ছি আবারও আপনারা যাদেরকে বিদায় করেছেন ক্ষমতা থেকে তাদের আগমনও দেখতে পাচ্ছি আমরা সারা দেশে। আজকে দেখতে পেলাম যে ঝটিকা মিছিল হয়েছে এবং তাদের মিছিলের পরিসর অনেক বড় হচ্ছে দিন দিন। ওদের ব্যাপারে আপনার বা আপনাদের দলের মন্তব্য কি, অবস্থান কি? তো হবেই। দেখেন, যার বাসা ভেঙে গেছে সে বাসা হাজারের চেষ্টা করবে, এটা স্বাভাবিক কথা। আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠা অর্জন চেষ্টা করবে না, এটা অস্বীকার করতে পারবেন? চোর কি আপনার ঘরে চুরি করার চেষ্টা করবে না? হুম। যদি আপনি সতর্ক থাকেন এটা পারবে না, আর সতর্কতা করতে পারবে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই, এবং এইটাই বাস্তবতা। কিন্তু আপনি যদি ভালো কিছু দেশকে দেখাতে না পারেন, আপনি যদি দেশের উন্নয়ন করতে না পারেন, দেশের মানুষকে শান্তি দিতে না পারেন, চাঁদাবাজি বন্ধ করতে না পারেন, হুম। তাহলে তারা আবার এদেশে প্রতিষ্ঠিত হবে। আর যদি আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারেন, মানুষের সুখ শান্তি ফিরিয়ে দিতে পারেন, তাহলে এমনিতে মানুষ আপনাকে গ্রহণ করবে। হ্যাঁ, কিন্তু তারা জবাব যেভাবে করতে পারবেন না। আসতে চাচ্ছে সেই আশাটাকে কি প্রতিহত করবার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, বা তাদের যে সামনে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া, রাজনীতি করতে দেওয়া, এই বিতর্ক তো চলছে। এসব ক্ষেত্রে তাদের ব্যাপারে মানে আওয়ামী লীগের ব্যাপারে আপনার আপনার দলের অবস্থান কোথায়? দেখেন, আমি কাউকে নিষেধ করা বা কাউকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়ার মতো লোক আমি না, সেই যোগ্যতা আমি রাখি না, সেই ক্ষমতা আমার কাছে নেই। না, আমি কিন্তু মনে করি, হুম, হুম, আমি মনে করি সংবিধানে এমন কিছু আইন থাকা উচিত, যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে এই খুন থাকবে, সন্ত্রাস থাকবে, ধর্ষক থাকবে, চাঁদাবাজ থাকবে, লুটেরা থাকবে, এরকম কিছু থাকবে, সেটা আমিও যদি হই আমি নির্বাচন করতে পারবো না, আমার দলও যদি হয় আমার দল নির্বাচন করতে পারবে না। না আমি কিন্তু আওয়ামী লীগ বুঝি না,
আপনি আন্দোলন আমি করে যে বিএনপি দলটাকে বলতে বিদায় ইসলামী করে দিলেন আন্দোলন বলি। সেটা তো আছে সেটি আপনি বিএনপির ক্ষেত্রে একই কথা বলেছেন। জামাতে ইসলামের সাথে আপনাদের সম্পর্ক কি, বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক কি সে নিয়ে কথা বলবেন, কিন্তু এই আমি যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ তো আপনাদের সবারই একরকম শত্রু ছিল, সবাই মিলে আওয়ামী লীগকে বিদায় করেছে। আবার সেই আওয়ামী লীগকে সামনে নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ফিরে আসার যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়া না দেওয়া এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না দেওয়া এবং তাদের নব্য নেতৃত্বের অন্য কোনো একটা আওয়ামী লীগের অন্য নেতৃত্বে আওয়ামী লীগকে আবারও ফিরে আসবার সুযোগের ব্যাপারে কথাবার্তা আমরা শুনছি এবং পত্রিকাতে নিয়ে কথাবার্তা চলছে। সেখানে আপনি তাদেরকে সুযোগ দেয়া না দেওয়ার ব্যাপারে বা আমি তো এক কথা বলছি, আগামীতে যদি বিএনপি কাজ করে তখন বলবেন বিএনপি ব্যান করেন। হুম, পরবর্তীতে ইসলামী আন্দোলন কাজ করে বিএনপি ইসলামী আন্দোলন বন্ধ করেন। পরবর্তীতে জামাত করে জামাত বন্ধ করেন। হুম, পরবর্তী এনসিপি যদি করে ইসলামী বন্ধ করেন। আপনি কয়টা বন্ধ করবেন? তারা রাজনীতি করবে কে? আপনি এমন একটা আইন করেন যে আইনের আওতায় কোনো সন্ত্রাসী আর দলে বসে সন্ত্রাস করতে পারবে না। এমন হুম, আইন করেন যে দলের মধ্যে চাঁদাবাজ থাকতে পারবে না। আপনি হুম, এমন আইন করেন যেখানে জালেমরা ধর্ষকরা নির্বাচন করতে পারবে না। হুম। এটা আমি মনে করি। আর জার্মানির মধ্যে তো আপনি মনে নাশকতার করেন শিকার যে হিটলারের পার্টি রাজনৈতিক ছিল। সংগঠন, হুম, তার মানে যেটা বুঝতে পারলাম যে আওয়ামী লীগ রাজনীতি করবার সুযোগ আপনি এটাকে হরণ করতে চান না, তারা রাজনীতি করতে পারবে, তবে যারা অপরাধী তাদের শাস্তি হওয়া উচিত, যেন তারা শুধু অপরাধ করতে কারণ না আমি মনে করি এমন আইন করা উচিত যদি সেই আইনের মধ্যে আওয়ামী লীগ খুনি হয়, হুম। গণহত্যাকারী হয়, সন্ত্রাসী হয়, তাহলে এমনিতে বাদ পড়বে। না, আওয়ামী লীগ আর আওয়ামী লীগের যারা অপরাধী সে দুই জিনিস, আমি এখানে একটু স্পষ্ট হতে চাই। যদি দলের মধ্যে ব্যক্তির মধ্যে দুইটা জিনিস বলছি, দলের মধ্যে ব্যক্তির মধ্যে দলের যদি মধ্যে কোনটা যাচ্ছে? যেই দলের মধ্যে থাকবে, যেই ব্যক্তির মধ্যে থাকবে, যেই দল খুন করবে, যেই দল গণহত্যা করবে, যে হুম, দল গণহত্যার সাথে সম্পৃক্ত থাকবে, যেই সেই দল দলকে কি করবে? গণহত্যা প্রমাণিত হবে, হুম। সেটা যে দল হোক না কেন, সে বাদ পড়বে। এটা সংবিধানের সংস্কার করা উচিত। মানে আওয়ামী লীগ দল হিসেবেও যদি অপরাধী সাব্যস্ত হয় তাহলে তাদেরকেও দল হিসেবে বাতিল করা উচিত। বাদ আচ্ছা, আমি সেটাই বলছি, কিন্তু আপনি বলছিলেন যে তাদের মানে অপরাধে আমি যদি এটা বাতিল। চাই না যে এই বছর এটা করবো, পরবর্তীতে এটা করবো, পরবর্তীতে এটা করবো, এরকম না। আইনটি এরকম থাকবে যে আইনের মধ্যে পড়লে এমনিতে সে বাদ হয়ে যাবে। নতুন ভাবে আপনাকে চিল্লে করার কিন্তু প্রয়োজন নেই, এখন টকশো আওয়ামী করার লীগের প্রয়োজন বিষয়টা এত খুব বেশি মানে নেই। পার্টিকুলারলি। সেটা করে দেন, সেটা করে দেন, আইন করে দেন যে এই ক্রাইটেরিয়া যার মধ্যে থাকবে সে নির্বাচনে আসতে পারবে না, সেই দল পারবে না, সে ব্যক্তি পারবে না। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে আইনটা হলো আমি গুরুত্বপূর্ণ, আইনটা স্থিতিশীলতার মধ্যে করার নেই পর সেই এই ধরনের আইনের মধ্যে দলে। যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগ বাতিল করবে আইনটাকে। আমি যদি হই, আমিও যদি হই, আমিও বাদ। একদম স্পষ্ট, জি জি, এখন বুঝতে পেরেছি আপনি যেটা যাচ্ছেন। আইনটাকে করা হোক, সেই আইনের ক্রাইটেরিয়া যদি যারা অপরাধী হয় সাব্যস্ত হয়, যে সেটা যদি আপনার দল হয় আপনিও বাতিল করবেন, আওয়ামী লীগ বাতিল করবে, একদম স্পষ্ট। আহ, একটা ক্লিয়ার থাকবে। জি, একদম একদম ক্লিয়ার। আহ আপনাদের সাথে বিএনপির রাজনৈতিক সম্পর্ক আর জামাত ইসলামের রাজনৈতিক সম্পর্ক এখন কেমন যাচ্ছে? আপনারা তো একসাথে আন্দোলন করেছিলেন আহ আওয়ামী বিরোধী আন্দোলনে, এখন কতটা আপনাদের জোট ভাবনা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক ভাবনা ভবিষ্যতের জন্য, সামনের নির্বাচনের জন্য? না, প্রত্যেকটা রাজনৈতিক দলের দাবি দাওয়া ভিন্ন থাকতেই পারে। হুম, যেমন আমাদের দাবি হলো সংস্কার এবং নির্বাচন। হুম, আর বিএনপি বারবার বলতেছে জলদি জলদি নির্বাচন। জামাতের অবস্থা আমি জানি না। লন্ডন যাওয়ার আগে এক কথা, লন্ডনের থেকে ফেরার পরে কথা এক কথা, আবার দুই একদিন পরে দেখি ভিন্ন কথা। এখন জামাতের অবস্থা কি এটা আমি জানি না, কিন্তু আমি আমাদের থেকে বলতে পারি, আমরা মনে কিরকম করি কোন বিষয়টাকে আপনি বলছেন জামাত ইসলামের এক একবার এক এক কথা, এটা যদি একটু উদাহরণ দিতেন। হুম, না, সেটা আপনারা দেখছেন, ইদানিং তো কথাবার্তা দেখছেন, যেরকম জামাতের আমির সাহেব লন্ডন থেকে আসার পর বলছেন যে রমজানের আগেই নির্বাচন চাই। ওই তো কেউ ডিসেম্বর আর রমজানের আগে, কথাগুলি তো একই কথা। কেউ বলছে হলো যে 21 তারিখ, কেউ বলছে 20 মানে বৃহস্পতিবার, মানে তারিখ একটাই। কেউ নাম হুম, উল্লেখ করছে, কেউ তারিখ উল্লেখ করছে। আবার দেখলাম যে ভিন্ন, আবার দেখলাম জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাহেবের একটা বক্তব্য আমি দেখলাম যে হুম, ইস্যুগুলিকে, কমন ইস্যুগুলিতে আমরা বিএনপির সাথে হুম। সবসময় আছি, এরকম কমন ইস্যুতে। আমরা তো এই কথা বলি যে কমন ইস্যু বলতে এখন কি, যেমন রাষ্ট্রীয় ব্যাপারে, দেশের ব্যাপারে এটা কমন ইস্যু, এ ব্যাপারে তো সবাই এক। এখন সেই কমন ইস্যুতে নির্বাচন হয়,
সেক্ষেত্রে আমরা মনে করি যে যদি সংস্কার ভিত্তিক নির্বাচন হয়, সে নির্বাচন প্রশ্নভিত্তিক নির্বাচন। এই ব্যাপারে আমি ডিবেট করতে চাই না, এটা এটা আপনাদের স্পষ্ট। চূড়ান্ত অবস্থান। হুম। হ্যাঁ, এটা আপনাদের চূড়ান্ত অবস্থান যে সংস্কারবিহীন নির্বাচন। হ্যাঁ, যদি এটা এটা হবে না, যদি হয় সেটা ভিন্ন কথা। হুম। যদি হয় কিন্তু সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের দাবি এটা এটা থাকে, আপনাদের অবস্থান সেটা, হ্যাঁ। জি। এটা এটা আমাদের আমাদের অবস্থান। অবস্থান। এখন আমি মনে করি হুম। যে যদি জাতির কল্যাণ হয়, যদি জাতির কল্যাণ এর মধ্যে হয়, সেই কল্যাণে আমাদের অগ্রসর হওয়া উচিত। আর যদি জাতির কল্যাণের ভিন্ন কিছু হয়, ব্যতিক্রম হয়, সেই জাতির কল্যাণের দিকে যাওয়া উচিত। এখন জাতির কল্যাণ কোন জায়গায়, কল্যাণ না কোন জায়গায়, এর জন্য আমার মনে হয় একটা গণভোট দেওয়া উচিত, রেফারেন্ডাম দেওয়া উচিত। তাহলে আমাদের মধ্যে আর কোনো ঝগড়া থাকবে না যে সংস্কার আগে নির্বাচন আর সংস্কার পরে নির্বাচন, শুধু এতটুকু ব্যাস। জি। আহ, আমরা দেখছি যে মোটামুটি আপনি তো মেয়র ইলেকশন করেছিলেন 23 সালে। সেই মেয়র ইলেকশনের ব্যাপারে আপনি আদালতে শরণাপন্ন হয়েছেন। এটা থেকে কি প্রত্যাশা করছেন বা আপনার অবস্থান কি? আপনি কি এই এই নির্বাচনগুলি তো আপনারা মানেননি, আপনি বলেছেন যে ওই নির্বাচন ভালো হয়নি এবং ওই নির্বাচন একপেশে হয়েছে, ডামি নির্বাচন হয়েছে, বহুত কিছু সেটা তারপর। মানি নাই তো, সেই জন্য তো কেস করছি, ওই নির্বাচন ঠিক হয় নাই, হুম। প্রশ্নবিদ্ধ কিন্তু আপনি নির্বাচন মেয়র হতে হয়েছে। চাচ্ছেন এরকম কথা শুনতে হচ্ছে যে আদালতের মাধ্যমে আমি আপনাকে। তো মেয়র হতে চাই নাই, বরং আমি ওই নির্বাচনটা যে ঠিক হয় নাই হুম। এবং সেই ভোট চুরি করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, যদি নিরপেক্ষ নির্বাচন হতো তাহলে হুম। অবশ্যই হাত পাখে বিজয় অর্জন করতো। আমি এইটাই বলছি আদালত, হুম। যে আপনি দেখুন, আপনি তো প্রমাণ করুন, সাক্ষী দেন যে আমার কথার সাথে বাস্তবতার মিল আছে কি নাই। আমি এভিডেন্স সেখানে দিয়ে দিয়েছি যে এখানে হুম। এই সেন্টার এই অবস্থা, রিপোর্ট এই অবস্থা, সেখানে বক্তব্য এই অবস্থা, সমস্ত আমরা রেফারেন্স দিয়ে দিয়েছি। তো সেখানে আপনাকে যদি এখন এই যে যেমন আমরা দেখতে পাচ্ছি আহ ঢাকার মেয়র হিসেবে একজনকে ঘোষণা দেওয়া, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঘোষণা দিয়ে দিয়েছে ইতিমধ্যে, চট্টগ্রামে দিয়ে দিয়েছে, সেখানে আপনাকেও যদি দেয় আপনি মেনে নেবেন? অবশ্যই, যে আমি তো এটা প্রমাণ করতে চাই যে আওয়ামী লীগের সময় নির্বাচনগুলি প্রশ্নবুদ্ধি নির্বাচন ছিল, সে গ্রহণযোগ্য নির্বাচন প্রথম ছিল। নির্বাচনের মধ্যে যদি আপনাকে দেয় তাহলে আপনি মেনে নেবেন কেন? অবশ্যই, অবশ্যই তখন তাহলে হবে কি, জজ সাহেব তিনি ওই যে নির্বাচনটা অযৌক্তিক ছিল, হুম। মানে ওটাকে আমি মনে করি প্রহসনের নির্বাচন ছিল, সেটা প্রমাণিত হয়ে যাবে। হুম। এইটা আমার উদ্দেশ্য, যে নির্বাচন প্রহসনমূলক নির্বাচন ছিল, না, সেটা বলছিলাম যে প্রমাণিত হয়ে যাবে। প্রশ্নবিদ্ধই যখন হয় তখন পুনরায় আরেকটা নির্বাচন না চেয়ে আপনার পক্ষে যখন রায় যাবে বা আপনাকে যখন মেয়র ঘোষণা করবে, সেটাকে আপনি সঠিক মনে করবেন এখন যাকে সেটা তো যাকে। জাস্টিসের বিষয়, সেটা তো জাস্টিসের বিষয়, সেটা তো জজের বিষয়, হুম। এটা তো আমার বিষয়। মানে সেই আপনি বিষয়টা চাচ্ছেন সম্পূর্ণ এটাকে একটা তদন্ত করে সঠিক ফলাফলটা যেন সামনে আসে। এটা আপনাকে যদি মনে হয় আসতে হবে হবে, না হলে যাকে দিয়েছে তাকে হবে, কিন্তু আপনি চাচ্ছেন যে যে প্রশ্নবিদ্ধ নির্বাচনটা যেতে আপনার যাচাই করে এটা সঠিক ফলাফল দেখে আদালতের মাধ্যমে একটা সিদ্ধান্ত আসে, সেই জন্য এটা হচ্ছে। যদি যদি আদালত মনে করে যে হ্যাঁ, যদি সেখানে সুষ্ঠু নির্বাচন হতো তাহলে এই প্রার্থী বিজয় হইতো, এরকম যদি সে মনে করে তাহলে আসতে পারে, ওয়েল অ্যান্ড গুড। আর যদি এরকম না হয় সেটা ভিন্ন কথা, জজ সাহেব যা রায় দিবেন সেটা দেখার অপেক্ষা আছে আমরা। নারীদের ব্যাপারে কিন্তু একটু এখানে আগে কথা সবচেয়ে যদিও। সবচেয়ে এখানে মজার ব্যাপারটা হলো দুইটা রেফারেন্স হয়ে গেছে অলরেডি, দুইটা আচ্ছা। রেফারেন্স হয়ে গেছে। এখন যেহেতু রেফারেন্স হয়ে গেছে, এখন তো একই দেশে ভিন্ন কোনো বিচার হবে না। আচ্ছা, মানে আপনি যদি ইশরাক হোসেনের রেফারেন্স না পক্ষে এই হতো, ব্যাপারে। হুম। যদি রেফারেন্স না হতো তাহলে হয়তো আপনি ভিন্ন মানে পেঁচিয়ে গেছি কিছু বলার সুযোগ ছিল, হুম। কিন্তু পেঁচিয়ে গেছে বলার কোনো সুযোগ নেই। তার কারণ মানে আপনি তাদের সেই নিশ্চিত evidence ভাবে আপনি মেয়র হতে যাচ্ছেন? না, তা আমি জানি না, আদালত কি করছে আমি জানি না, মানে আমি রেফারেন্সের কথা বলতেছি, রেফারেন্স তাই আমি বলে। রেফারেন্স, আমি তা আমি আপনাকে জানি যদি। না কি হবে। হুম। আপনি যদিও একটু আগে নারীদের ব্যাপারে কথা বলা আমরা বলেছি, কিন্তু আরেকটা বিষয়ে আমরা দেখতে পেয়েছি যে প্রায় আপনাদের দল গঠনের 38 বছর হয়েছে। 38 বছর পর আপনারা নারীদেরকে যুক্ত করেছেন আপনার দলের সাথে, এতদিন কেন করেননি, এখন নারীদেরকে যুক্ত করেন? না, এটা ভুল কথা, আমাদের তো প্রথম থেকে নারীরা ছিল, যদি প্রথম থেকে নারী না ছিল আমাদের ভোট দিয়েছে কে, এবং না, আমাদেরকে নারী ভোট সবচেয়ে অবদানও আমাদের বলতে বেশি, মানে পদধারী নারী আমাদের ছিল। সবচেয়ে সবচেয়ে নারী ভোট আমাদের বেশি। দেখেন ইংল্যান্ডের কিন্তু 70% সংবিধান অলিখিত থাকে,
যেই যারা ডেমোক্রেসির আবিষ্কারক বলতে গেলে, সে ইংল্যান্ড কিন্তু 70% তাদের রাষ্ট্রীয় সংবিধান অলিখিত থাকে। হুম। যদি একটা রাষ্ট্রের সংবিধান অলিখিত থাকতে পারে, তা আমাদের ইসলামী আন্দোলনের কিছু সংবিধান অলিখিত থাকা উচিত, এবং সবাইরা আছে, কিন্তু এটা আপনাদের তো থাকাটাই লিখিত স্বাভাবিক। আছে, অলিখিত যদি হতো তাহলে একটা ব্যাপার, আপনাদের লিখিত আছে। আমি বলছি লিখিত নাই তা বলছি না, সবকিছু লিখিত থাকা জরুরি না, আমি সেটা বলছি। হুম। যেমন ইংল্যান্ডের সমস্ত সংবিধান যে লিখিত তা না, অনেক আমরা তো লিখিত আছে। ইংল্যান্ডের কথা বলছি না, আমরা বলছি যে আপনারা যেমন না আমাদের না, দেশেও আমি একটা সংবিধান রেফারেন্স অনুযায়ী দিলাম, চলে। আমি একটা রেফারেন্স দিলাম হুম হুম। যে ম্যানিফেস্ট নীতিমালা, অনেক সময় দেখা যায় কিছু নীতিমালা অনেক হুম। সময় অলিখিত থাকে, এটা থাকা উচিত। নারীদের বিষয়টাকে আপনারা অলিখিত রেখেছিলেন। আমরা নারীদের বিষয়টা অলিখিত এর জন্য রেখেছি, সেটা ভিন্ন কথা। আমরা হুম। আমাদের ওখানে পাঠ ছিল, হয়তোবা আমরা তাদেরকে তাদের ইজ্জত সম্মান সবকিছুকে, আমরা তো নারীদেরকে অনেক বেশি শ্রদ্ধা সম্মান করি, হুম। এবং তাদেরকে আমরা বেশি অগ্রাধিকার দিই, হুম। শুধু সমধিকার, আমরা অনেক জায়গায় তাদেরকে অনেক অগ্রাধিকার দিই। যেমন ধরে নেন, যদি এক জায়গায় আমরা বসলাম, একটা সিট আছে, দেখবেন একজন পুরুষ কিন্তু সেখানে মেয়েটাকে বসায়, কিন্তু যখনই সমান অধিকার চাইবেন তখন ওই ছেলেটা কি বলবে, যে তুমিও সমান আমিও সমান। সম্মানের দিক থেকে আমরা কিন্তু মেয়েদেরকে অনেক বেশি অগ্রাধিকার দিই, হুম। ইজ্জাতের দিক থেকে। এমনকি ধরে নেন যে, রাজনীতিতে আপনারা সেই সুযোগ দেননি, সেটাই আমার মূলত প্রশ্ন একটা এখানে। মিনিট, একটা মিনিট, ধরে নেন যদি একটা ঔষধ আছে, বাবাকে খাওয়ালেও সে বাঁচবে আর মাকে খাওয়ালেও বাঁচবে, কিন্তু ঔষধ একটা, তখন কিন্তু আমরা বাবাকে ঔষধটা খাওয়াই না, কিন্তু আমরা মাকে খাওয়াই, এত বেশি অগ্রাধিকার দিই। বাকি Right. রাজনীতি, রাজনীতির দর্শন ভিন্ন, রাজনীতির দর্শন ভিন্ন। যেমন কেউ যদি মনে করে 2 মণ বোঝা মহিলারাও টানতে হবে, পুরুষরাও টানতে হবে, এরকম যদি কেউ মনে করে, এরকম যদি কেউ মনে করে, তাহলে কিন্তু এটা সমধিকার হয় না, এটা জুলুম হয়। জি। এখন আমি যদি মনে করি রাজনৈতিক, আমি যতক্ষণ স্লোগান দেব, আমার সাথে একই সাথে স্লোগান দিতে হবে, না তুমি থাকতে পারবে না। আমি যতক্ষণ হাঁটবো মিছিলে, তোমাকে এতক্ষণ হাঁটতে হবে। আমি যতগুলো প্রোগ্রাম করবো, তোমাকে এতগুলো প্রোগ্রাম করতে হবে। আমরা চাইতেছি কি, তোমাদের অধিকার অগ্রাধিকার, কিন্তু কাজটা একটু কম। না, আমি আমি কথাটা বলছি ক্লিয়ার বুঝে গেছি? সাংগঠনিক ভাবে আপনাদের নারীদেরকে আপনারা কোনো আহ মানে সাংগঠনিক পদধারী নারীদেরকে, যেগুলি আমাদের দেশে আপনি তো ভালো করে জানেন, এখন তো নির্বাচন কমিশন নতুন আইন করেছে যে কোনো দলের মধ্যে 33% নারী থাকতে হবে, আই মিন, এবং সংসদের মধ্যে 33% নারী থাকতো। সেখানে আপনাদের প্রস্তুতির ক্ষেত্রে আপনারা এতদিন পর নারীদেরকে যুক্ত করেছেন, তার মানে কি এতদিন লিখিতভাবে অলিখিতভাবে ছিল, এখন লিখিতভাবে নিচ্ছেন এরকম কিছু? যে দেখেন, নারীরা তাদের নারীর অগ্রাধিকারের ব্যাপারে তাদের থিম থিওরি ভিন্ন, আমাদের থিম থিওরি ভিন্ন, এটা বিশাল এক আলোচনা। হুম। এইটা আপনি যদি মাঝখানে এটা আলোচনা করেন, সেই আলোচনার জবাব কিন্তু অসম্পূর্ণ হবে। হুম। আমি মনে করি এটা যুদ্ধের ক্ষেত্র, এটা হুম। বিশাল একটা যুদ্ধ, বিশাল আন্দোলন, বিশাল সংগ্রাম। রাজনীতি সহজ কোনো বিষয় নয়। এখন যারা এসিতে বসে বসে চিন্তা ভাবনা করে, তাদেরকে নিয়ে তো তাদের চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনা এক না। হুম। এখন যারা চিন্তা ভাবনা করতেছে, তাদের চিন্তা আমাদের চিন্তাই এক না, এটা প্রথম বুঝতে হবে। ক্লিয়ার কাট কথা। হুম। ওনারা যেই চিন্তা লালন করে, ওই চিন্তা আমরা লালন করি না। ওনারা নারীদেরকে যেই দৃষ্টিতে কোন দেখে, চিন্তাটাকে আমরা অ্যাডভান্স মনে নারীদেরকে, করেন? আপনারা কি বেশি আপনারা অ্যাডভান্স চিন্তা করছেন, নাকি তারা অ্যাডভান্স চিন্তা করছেন, নাকি আপনারা ব্যাকওয়ার্ড চিন্তা করছেন তারা ব্যাকওয়ার্ড? কোনটাকে আপনি কোন চিন্তাটাকে সবচেয়ে বেশি মানে তারা ধ্বংসের চিন্তা উপযোগী করছে, বলে আমরা মনে করেন? উন্নয়নের চিন্তা করছি। তারা নারী তারা জাতিকে ধ্বংস চিন্তা করতেছে, আর হুম। আমরা নারী জাতিকে রক্ষা করার চিন্তা করতেছি। আচ্ছা। আমরা হুম। রক্ষণশীল চিন্তা করতেছি, তারা ধ্বংসশীল চিন্তা করতেছে। এই দুই চিন্তার মধ্যে পার্থক্য আছে। হুম। আমরা যতটুক নারীদেরকে, যেখানে যতটুক প্রয়োজন, আমরা সেখানে সেখানে নারীদেরকে সেখানে সেই কাজে লাগাবার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি। যেখানে আমার মা বোনদেরকে, আমার নারী সমাজকে প্রয়োজন নাই, অহেতুক আমি তাকে জোর করে আইন করে হুম। সেখানে আমি তাকে লাগাতে চাই না। যেখানে প্রয়োজন সেখানে লাগাবো, যেখানে প্রয়োজন নাই অহেতুক ভাবে আমরা সেখানে আইন করে তাদেরকে কষ্ট দিতে চাই না। আমি শেষ প্রশ্ন করছি, প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। সেটি হলো যে আপনাদের কমই ঘরানাতে যে শিক্ষাটা দেওয়া হয়,
একটু শিক্ষার দিকে যদি যাই, সেই শিক্ষার ধারাতে আমরা সেই সিলেবাস অনুযায়ী যা দেখতে পাই, শুধুমাত্র আরবি শিক্ষাটাই দেওয়া হয়। আপনারা তো এখন এই আধুনিক বিশ্ব, আপনি বলছেন যে আপনারা নারীদেরকে সম্মানের জন্য, রক্ষার জন্য আপনারা রাজনীতি করেন, বা আপনাদের নীতি এবং সবকিছু আপনারা সেভাবে মানুষকে রক্ষার জন্য করেন। কিন্তু এখন এই সময়ে এসে, এই 2025 সালে এসে আপনাদের যে শিক্ষাটাকে আপনারা দিচ্ছেন আমাদের প্রজন্মকে, সেটি কি পর্যাপ্ত বলে মনে করেন? সেখানে রাষ্ট্রবিজ্ঞান নাই, অর্থনীতি নাই, সেখানে সমাজবিজ্ঞান নাই, ইংরেজি নাই, এই শুধুমাত্র আরবি শিক্ষাটা কি আধুনিক বিশ্বের সাথে তাল দেখেন, মেলানো আমাদের সম্ভব হবে? এখানে যে কিতাবগুলি আছে এই কিতাবগুলি আরবিতে পড়ানো হয়, ওখানে বাংলা বা ইংলিশে পড়ানো হয়। হুম। ব্যাপারটা এখানে আমাদের এখানে যে পড়ানো হয় তা না, আমাদের হুম। এখানে ব্যাপকভাবে সিলেবাস গুলি আছে এবং সুন্দর সুন্দর সিলেবাস আছে। বাকি যেখানে আমি যেগুলি যতটুকু বললাম এগুলি কি কমতি আছে, আছে, এই শিক্ষাগুলি কি আছে? রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজ বিজ্ঞান? অবশ্যই অর্থনীতির উপরে তো এখন আমাদের মাদ্রাসাগুলিতে সুন্দর সুন্দর, মানে 100 মার্কস পরীক্ষা অর্থনীতির উপরে, হুম। 100 মার্কসের পরীক্ষা অর্থনীতির উপর বর্তমানে, ইতিহাসের কম্পিউটার উপরে আছে। সায়েন্স, কম্পিউটার এখন সায়েন্স, কম্পিউটার তারপরে এখন হুম, কম্পিউটার সায়েন্সের উপর আমরা আলাদা ট্রেনিং করতেছি এবং প্রায় বাংলা মাদ্রাসা আমাদের সাহিত্য, বিশাল, বিজ্ঞান, যেমন আমাদের বিশাল রাষ্ট্রবিজ্ঞান। ল্যাব, আমাদের হুম। বিশাল ল্যাব। আর আমরা এখানে সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছি যে আমাদের কওমি ছাত্রদেরকে একটা পর্যায়ে শেষ করার পরে আমরা তাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে এক একটা বিষয়ের উপর ট্রেনিং দেওয়ার চেষ্টা করতেছি এবং তাকাসুসাত বলি যে তুমি ইচ্ছা করলে এই বিষয় পড়াশোনা করতে পারো, এই বিষয়ে পড়াশোনা করতে পারো। আমরা তো অপশন দিয়ে রাখছি। তাতে হয় কি, যে তাতে ফায়দাটা হলো, যদি আমরা কিছু 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 করি তাহলে কিছুই হয় না। আর একটা শিক্ষার্থী পূর্ণতা ঘটার পরে আর একটা শিক্ষার্থী সে মনোনিবেশ করে এবং তার পূর্ণতা অর্জিত হয়। এর জন্য আমি মনে করি যে আমাদের সিলেবাসটা আছে চমৎকার এক সিলেবাস। এই চমৎকার সিলেবাস শেষ হওয়ার পরে আমরা তাদের জন্য তাকাসসুসাত সুন্দরের সিলেবাস যদি আমরা করি, তাহলে আশা করি ইনশাআল্লাহ যতটুকু এখন আপনারা বা আমাদের দৃষ্টিতে বা অনেকের দৃষ্টিতে কমতি মনে হয়, আমরা যদি এটা পূর্ণতা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এটা পূর্ণ হয়ে যাবে। এর মধ্যে আর কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না। জি। একদম সর্বশেষ প্রশ্ন, আমরা দেখতে পাই যে আমাদের দেশ 90% মুসলিমের দেশ। সবসময় সবকিছুর মধ্যেই আপনারা মোটামুটি, আপনাদের কথা শুনে মানুষ, আপনারা যখন ওয়াজ মাহফিল করেন তখন লক্ষ লক্ষ মানুষের ভিড়, কিন্তু নির্বাচন প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে কিন্তু আপনাদের পেছনে অত মানুষ দেখা যায় না। এবং আপনাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন সাম্প্রতিক কালের অনেক আন্দোলনের মধ্যে ইসলামিক দলগুলোর নেতারা, আপনারা অনেক বড় বড় ভূমিকা রেখেছিলেন। আপনার কথা তো না বললেই নয়, এই আন্দোলনের সময় আপনি মুখ্য ভূমিকা পালন করেছেন আমার সম্মুখে। কিন্তু সামনের যে নির্বাচনের চ্যালেঞ্জ, নির্বাচন চ্যালেঞ্জ, আপনারা যারা ইসলামী ধারার রাজনীতি করার সংগঠনগুলি রয়েছেন, তাদের অনৈক্যটা আপনাদেরকে দুর্বল করে দেয়। এটা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি। সামনের নির্বাচনকে ঘিরে যদি একটু প্রয়োজন হয়, আপনারা কি এই যতগুলি ইসলামিক দল আছেন সবাইকে একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা আছে, বা হতে পারবেন বলে দেখেন, মনে করেন? আমাদের শ্রদ্ধাভাজন আমি কিন্তু বারবার একটা কথা বলেছেন, আমরা একটা বাক্স দেওয়ার চেষ্টা করি এবং সেই স্লোগানের উপর কিন্তু এখন আমরা আসছি এবং সেই স্লোগানকে সামনে রেখে কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি এবং আমাদের আশা আকাঙ্ক্ষাও যে ইসলামের পক্ষে একটা বাক্সে থাকুক। এটি কিন্তু আমাদের এখন পর্যন্ত সেই আশাহত হয়নি আমরা এবং সেই অবস্থানে আছি। বিভিন্ন কারণে, বিভিন্ন ছোট ছোট কারণে আপনাদের এই মত পার্থক্য আছে, এবং মত পার্থক্য না, শুধুমাত্র মত পার্থক্যের কারণে আপনাদের বিশাল তফাৎ, মারমুখী একটা অবস্থাতেও আপনাদের অবস্থা দেখি আমরা মাঝে মধ্যে। আমি একটু বলি, হুম। আমাদের আশা আকাঙ্ক্ষা এটা আছে। হুম। এখন জাতি দেখবে এই কাজটা কার কারণে ভেঙে গেছে, কার কারণে অনৈক্য সৃষ্টি হয়েছে, কার কারণে কাজটা করতে পারিনি, এটা জাতি দেখবে। তবে আমি মনে করি যে এই জাতি যদি সোচ্চার হয়, সচেতন হয়, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আজকে হোক কালকে হোক ইসলাম দেশ মানবতার পক্ষে লোক থাকবে। বাকি আরেকটা কথা হলো ইলেকশনের সময় এই মানুষের ভোটের অবস্থানটা একটু পরিবর্তন কেন দেখেন না, আসলে সাগর ভাই আপনি কেন বুঝতেছেন না, ব্রিটিশ থেকে শুরু করে এই পর্যন্ত এক সময় আমাদেরকে কি বোঝানো হইতো, এদেশের মেসেজ কি দেওয়া হইতো, এদেশের মেসেজ দেওয়া হইতো ধর্ম এক জিনিস, রাজনীতি ভিন্ন জিনিস। এই লিবারেল ডেমোক্রেসি সৃষ্টি হওয়ার পর থেকে রাজনীতির থেকে ধর্মটাকে পূর্ণ আলাদা করে ফেলছে। আজও রাষ্ট্রবিজ্ঞান সেটা পড়াচ্ছে আজও। হুম। তাহলে ব্রিটিশ থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে ইসলামী ফোবিয়া যে সৃষ্টি করেছে,
হুম। এবং মানুষের মনের মধ্যে যে সৃষ্টি করেছে রাজনীতি এক জিনিস, ধর্ম ভিন্ন জিনিস। সেইটাকে আস্তে সেটা কি? আস্তে ডেভেলপ করতে হবে। এইটা ডেভেলপ করা এত সহজ না। যারা মাঠ পর্যায়ে আমরা আসি, হুম। দেখেন একটা আদর্শ, একটা মত যদি কার মাথার মধ্যে একবার ঢুকে যায়, সেটা হুম। বের করা কিন্তু খুবই কঠিন। এর এক দুই দিনের বিষয় নয়, অনেক কঠিন, খুবই কঠিন। নাকি সেটা তো আমি আপনারা মনে মনে করছেন করি রাজনীতি আর ধর্ম একই জিনিস, বা একটার সাথে আরেকটা যুক্ত করার সুযোগ রয়েছে? সুক্ত মানে কি, এটা তো অত বড়, তো এটা বিচ্ছিন্ন করার সুযোগ নেই তো। কিন্তু অন্যান্য দলগুলো তো মনে করে তারাও মুসলিম, আমিও মুসলিম, আপনিও আমি মুসলিম, তো যারা সেটাই বিএনপি করছে, বললাম যে যারা বামপন্থী আমাদের করছে। আমাদের হুম। আমাদের মুসলিমরা পড়াশোনা করছে অমুসলিমদের, হুম। আমাদের মুসলিমরা শিক্ষা গ্রহণ করছে অমুসলিমদের। সক্রেটিসকে, প্লেটোকে, অ্যারিস্টটলকে, মন্টেস্কোকে, লককে, রুশোকে, আব্রাহাম লিঙ্কনকে, কার্ল মার্কসকে, মাও জেদুংকে। আপনি দেখবেন আমাদের রাজনীতিবিদ এই সমস্ত সবাই এই সমস্ত বইগুলো পড়াশোনা করছে। হুম। যদি তাদেরকে প্রশ্ন করা হয়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জীবনী, ওমর হেদায়ার মতো রাজনৈতিক যেই ইসলামের যে দর্শনগুলি আছে, এগুলি পড়াশোনা কি করছে একজনও জানে না, কেউ বলতেই পারবে না। যদি বলি মদিনা সনদটা কি, হুদায়বিয়া সন্ধিটা কিভাবে হয়েছিল, নবী আলাইহিস সালাম রাজনৈতিক দর্শনটা কি ছিল, দেখবেন আমাদের দেশের অধিকাংশ মুসলিম রাজনীতিতে বলতেই পারবে না। তার হুম। মানে হলো তারা সেখান থেকে যেখান থেকে শিক্ষা গ্রহণ করছে, এটি ইসলামের কোনো মিলই নেই, কোনো সম্পর্কই নেই। না, কিন্তু কথা হলো যে এমনকি আপনারা ধর্মটাকে ব্যবহার করা মানে। হ্যাঁ। আরেকটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেরকম আমাদের দেশের মুসলিম লীগের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল, হুম। অথচ লিয়াকত খানকে সে নামাজ পড়তে জানতো, আপনি জানেন? হুম। এদের নেতৃত্ব হয়েছে। আমাদের দেশে হাজারো এরকম লিডার ছিল যারা হুম। নামাজই জানে না, অর্থাৎ মুসলমানের লিডারশিপ তারা। এর মানে হলো দীর্ঘদিন পর্যন্ত ব্রিটিশ আমাদেরকে শোষণ করার পর, ইসলামের উপর নির্যাতন করার পরে, হুম। ইতিহাস অনেক লম্বা ইতিহাস। একদিন এই প্রশ্নের জবাব দেবো না, আমি আপনাকে 2 মিনিট কথা বলবো, খুব ভালো মতো শোনার চেষ্টা করবেন। হুম। ব্রিটিশ আচ্ছা, আমার এদেশ আরেকটা দখল প্রশ্ন, করে। একটা প্রশ্নটাও এখানে শেষ করেন দয়া করে। ওই প্রশ্নটা হলো এই: যদি কালকে বিএনপি বলে বা বামপন্থী, তারাও তো মুসলিম, সবাই আমরা মুসলিম ঘরের সন্তান, আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলিম সমাজের অংশ, তারাও যদি বলে যে হ্যাঁ আমরাও কোরআনের আইনকে বাস্তবায়ন করতে বা কোরআনের আদর্শকে সাথে নিয়ে আমরা রাজনীতি করতে চাই, আপনাকে মানবেন কিনা? আমরা তার গোলাম হব, মানবো মানে? হুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন ব্যক্তির, কোন দলের শত্রু নয়। হুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা বিশ্বাস করে তাদের নির্দিষ্ট শত্রু নেই, নির্দিষ্ট বন্ধুও নেই। হুম। হুব্বুফিল্লাহ বুগজুফিল্লাহ, আমাদের মোহাব্বত ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের হুম। শত্রুতা আল্লাহর জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে ইসলামের দুশমন ছিলেন, হুম। ইসলামের যুগে সে সবচেয়ে বড় বন্ধু ছিলেন। আজকে যদি বিএনপি ঘোষণা দেয় আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব, আর কোনো দরকার নেই। শরিয়া আইন বাস্তবায়নের কথা বলিনি, আমি বললাম যে ইসলামিক ধারা, ওই- ইসলামিক আদর্শকে ওইটাই সাথে নিয়ে শরিয়া তারা আইন, ওইটাই তারা শরিয়া আইন। শরিয়া আইন আমি বাস্তবায়ন করে আর আদর্শকে লালন করে আসলে এখানে আমাদের বিশাল একটা ভুল, আমরা এখানে বিশাল ভুল মনে করি। শরিয়া শব্দের অর্থ কি? শরিয়া শব্দের অর্থ কানুন। শরিয়া মানে তো কোরআনের আইন বাস্তবায়ন করা, কোরআনের আলোকে শুধু কোরআন আইন পরিচালনা না, করা। শরিয়াত মানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, হুম। অনেকগুলি সমন্বয় যে বাস্তবায়ন হয় তাকে বলে শরিয়া। এর জন্য আমি এক কথায় বলছি, কেন হ্যাঁ। সমস্ত আইন কোরআনের মধ্যে নাই, সমস্ত আইন ওকে। হাদিসের মধ্যে নাই, সমস্ত আচ্ছা। আইন ইজমার মধ্যে নাই, সমস্ত হুম। আইন কিয়াসের মধ্যে নেই। হুম। যদি শরিয়া আইন বলেন তাহলে মধ্যে হাদিস আছে, কোরআন আছে, ইজমা আছে, কিয়াস আছে। এর জন্য আমরা যারা মানে এই ইসলামিক যারা শব্দ প্রয়োগ করি, হুম। এক কথায় বুঝাবার জন্য শরিয়া শব্দ ব্যবহার করলে, কিন্তু ওরা এই শরিয়া শব্দটাকে এত খারাপ পর্যায়ে নিয়ে গেছে, ওরা শরিয়া বলতেই মনে করে যেন কি যেন বিপদ, মানে এটা বলি বিশাল একটা আযাব। হুম। আসলে শরিয়া মানে সবচেয়ে মানুষকে বাঁচাবার পদ্ধতি। আচ্ছা। না, আমার কথা এটা হলো যে বাঁচাবার আপনার পদ্ধতি। বিএনপি বা অন্যান্য দল, আমি বিএনপির কথা বলছি কারণ আপনারা মনে করেন যে বিএনপি হয়তো বা অন্যান্য দলগুলো, জাতীয় পার্টি বা বামপন্থী দলগুলো, তারা হয়তো কোরআনিক আদর্শ অথবা ধর্মীয় আদর্শ অথবা ইসলামিক আদর্শকে লালন করে না, অনেকেই এরকমটা মনে করে বা বলার চেষ্টা করে। এখন কথা হলো যে অনেকে মনে করে বা আপনাদের মধ্যে থেকে অনেকে মনে করে শুধুমাত্র আপনাদের দলগুলো, বিশেষ করে জামাতে ইসলাম, আপনারা খেলাফত মজলিস থেকে শুরু করে ইসলামী ঘরানার, যে আমরা এই যে ইসলামী ঘরানা বলি, তার মানে
তারা ইসলামী ঘরানা, বিএনপি আর ওই অন্যান্য দলগুলো তারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এই যে দৃষ্টিভঙ্গিটা, এটাই কি আমাদেরকে মানে তাদের সম্পর্ক নাই, তারা তো বলে ডেমোক্রেসি। সম্পর্ক আছে কোথায়? তারা তো বলে ডেমোক্রেসি। কেউ নামাজ পড়াটাই কিন্তু ইসলামের সাথে রাজনীতির সম্পৃক্ততা না। রাজনীতির আদর্শ আছে, রাজনীতির আদর্শ তাদের ম্যানিফেস্ট, তাদের নীতিমালা। আপনি দেখেন তো বিএনপি নীতিমালার মধ্যে ইসলামের কোন শব্দ আছে কিনা, ইসলাম হুকুমত কায়েম করবে। দেখেন তো জাতীয় পার্টির আছে কিনা, দেখেন তো আওয়ামী লীগের মধ্যে আছে কিনা। হুম, ব্যক্তি নামাজ পড়া এক জিনিস, কিন্তু আদর্শ লালন করা ভিন্ন জিনিস। আমরা মনে করি কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আর হুম, যদি বলি ইসলামী আইন চলবে না, তাহলে সে বেঈমান। ওকে, অস্বীকার করা ভিন্ন জিনিস, পালন না করা ভিন্ন জিনিস। যেমন কেউ নামাজ না পড়লে সে ফাসেক হয়, যদি বলে লাগবে না সে কিন্তু কাফের হয়। কেউ যদি জীবনভর মদ পান করে সে ফাসেক হয়, যদি করে মদ পান করে হালাল সে কিন্তু কাফের হয়। অস্বীকার করা ভিন্ন জিনিস, অবদ্ধ হওয়া ভিন্ন জিনিস। যেমন সন্তান যদি অবদ্ধ হয় তাকে বেয়াদব হয়, আর সন্তান যদি বলে আমার বাবাই না, সে কিন্তু জারজ হয়। এই দুই মধ্যে আসমান জমিন পার্থক্য কিন্তু। আমি কথাটা বুঝাতে পারিনি। জি জি জি। ইসলামের কোন বিধান না মানলে সে ফাসেক, জীবনভর না মানুক সে ফাসেক, সে বেঈমান না। কিন্তু কেউ যদি বলে লাগবে না বা ঘৃণা করে, সে কিন্তু বেঈমান হয়। জি জি, স্পষ্ট। আপনার 2 মিনিট কিছু একটা বলতে চেয়েছেন। যেটা বলতে চেয়েছিলাম যে ব্রিটিশ এদেশ দখল করার পরে কাজটা কি করছিল। হুম, ওদের কাজটা করছিল প্রত্যেকটা মানুষকে খ্রিস্টান বানাবে, এবং হুম, ওদের সবচেয়ে বড় শত্রু ছিল মুসলমান। এই জন্য তারা ডিভাইডেড রুল, মুসলমানকে দমন করার জন্য সম্পূর্ণ আইনটা করছিল, চেষ্টা হুম, করছিল। এর জন্য মুসলমানরা শুধু নিজেরা বাঁচার জন্য চেষ্টা করছিল, নিজেদের আইন প্রয়োগ করার মতো তাদের ক্ষমতা তখন ছিল না। আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারি নাই, সময় আরেকদিন পেলেন সেটা বুঝাবো। যেমন এক ব্যক্তি যখন সাগরের মধ্যে পড়ে যায়, একটা ভেলার মধ্যে ভাসতে থাকে কিছু বাঁচার জন্য, কিছু করার জন্য নয়। হুম, ঠিক ব্রিটিশ আমাদেরকে ওইরকম সাগরের মধ্যে ফেলে দিয়েছিল, আমরা হুম, ভাসতেছিলাম, কিছু করার আমাদের ক্ষমতা ছিল না। যদিও ব্রিটিশ হটাও আন্দোলনে মুসলমানদের শাহাদতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি, ইন্ডিয়ান গেটের মধ্যে এখন মুসলমানদের শাহাদতের সংখ্যা সবচেয়ে বেশি লেখা আছে, হুম, আমরা কিন্তু ছাড়ি নেই। কিন্তু নৈতিকতা ভাবে আমরা আমাদের অবস্থা এত খারাপ পর্যায়ে নিয়ে গেছে, সেখান থেকে ফিরতে আমাদের সময় লাগবে। ইনশাল্লাহ অনেক ফিরতেছি। 2001-এর নির্বাচন আর 2025-এর নির্বাচন এক হবে না। 2001-এর মানুষ আর 2025-এর মানুষ এক না। 2026-এর মানুষ আর 2001-এর মানুষ এক না। আবার 2050-এর মানুষ আর 2000-এর মানুষ কিন্তু এক হবে না। আমি মনে করি যে এক সময় এদেশের মানুষ ইসলামী ফুবিয়া ছিল, সেই ফুবিয়া এখন আর নাই। আমি যখন 2001-এ নির্বাচন করছি, 2001-এ যখন নির্বাচন আমি করেছি প্রথম আমাদের বরিশাল থেকে, তখন কিন্তু এদেশের মানুষ আমাদের কাছে টিটকারি করছে, অমুক করছে, তখন হুজুর আসছেন কেন, দরকারটা কি, আপনারা আবার রাজনীতি করবেন কেন, হুজুরের মাইয়ে ফেলা হয় কেন, হুজুর আবার এখানে আসে কেন। হুম, সম্পূর্ণ নাস্তিকদের শিখানো বলি তাদের মধ্যে ছিল। ওরা জানেই না আমি আমার আলেমকে, আমি আমার গুরুকে, হুম, আমি আমার মুরুব্বিকে আমি নিজে গালি দিচ্ছি, এই খেয়াল পর্যন্ত মুসলমানদের ছিল না। কিন্তু এখন অবস্থাটা কি হয়েছে, এখন সবাই বলে হুজুর এখন আপনারা ক্ষমতায় যাবেন। যেই সময় বলছে হুজুর আসছেন কেন, আর হুম, এখন তারা কি বলতেছে, হুজুর এখন আপনারাই, বুঝতে পারছি, পুরো ইউটার্ন। হুম, প্রথমে এখানে আসারাই সহ্য করতে পারে নাই, আর মাত্র 25 বছর পরে এখন আপনারাই আসেন, আপনারা ক্ষমতায় যাবেন। চেঞ্জটা বুঝতে পারছেন? মাত্র পঁচিশ হুম, বছরে আসমান জি, জমিন চেঞ্জ হয়ে গেছে। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ, যদি হকের উপরে থাকি এবং সত্য কথা বলি এবং ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করি, তাহলে ইসলাম ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক, আমি আমার কথা বলছি না, ইসলামী আন্দোলন, অবশ্যই ইসলাম ক্ষমতায় যাবে, কোনো সন্দেহ নেই। জি। আর লাস্ট এক লাইনে যদি বলেন, আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা দেখেন কিনা, এটা বলে শেষ করে আজকে অনুষ্ঠান শেষ করছি। আমি কোনো জিনিস অসম্ভব মনে করি না। হুম, যেরকম যেরকম 5 তারিখের সময় শেখ হাসিনা চলে যাবে, এটা কেউ মনে করেনি, হুম, কিন্তু হয়ে গেছে। রাইট, আমি কোনো জিনিস অসম্ভব, দুনিয়াতে আমি কোনো জিনিস অসম্ভব মনে করি না। হুম, অসম্ভব বলতে আমি কোনো জিনিস মনে করি না, কিন্তু আমাদের সতর্ক থাকবো। কতটা। অনেক অনেক ধন্যবাদ জনাব ফজল করিম, আপনি অনেক আপনাকে সময় অনেক দিয়েছেন। অনেক ধন্যবাদ। আর আপনাদের আমার সবাইকে কোনো কিছু, ধন্যবাদ আর কোনো যারা কিছু শুনছেন। ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ পাক যেন ইসলামের জন্য, দেশের জন্য এবং জাতির জন্য কাজ করার তৌফিক দান করেন, আর আমাদের সবাইকে দান করেন। দোয়া করবেন, সবার জন্য দোয়া করুন, ভালো থাকবেন। ফিলিস্তিনের জন্য দোয়া করেন, আল্লাহ যেন ফিলিস্তিনি ভাইদেরকে কবুল করে নেন এবং জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন, অথবা নমরুদ ফেরাউন সাদ্দাম ধ্বংস করে দেন। আর আমাদের জি, দেশটাকে যেন আল্লাহ পাক সব দিক থেকে হেফাজত রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।